শীতের একটি ঠান্ডা রাত ছিল, চারপাশে নীরবতা ছেয়েছিল। আমার স্ত্রী রূপা গভীর ঘুমে মগ্ন ছিল এবং আমি আমার চিন্তাগুলিতে হারিয়ে গিয়েছিলাম। আমার শালিকা পূজা, যে কয়েকদিনের জন্য আমাদের বাড়িতে এসেছিল, তার সৌন্দর্য এবং নিষ্পাপতায় আমার মনকে অস্থির করে তুলছিল। আমি নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম, কিন্তু তার সম্পর্কে ভাবতে ভাবতে আমার পা যেন নিজে থেকেই তার ঘরের দিকে এগিয়ে গেল। দরজায় পৌঁছে আমি আস্তে করে দরজার হাতল চেপে ধরলাম। দরজাটা কোনো শব্দ ছাড়াই খুলে গেল। আমি বুঝতে পারলাম পূজা এটি তালাবদ্ধ করেনি। ঘরের ভেতরে সামান যা আলো ছিল, যা সম্ভবত বাইরেজ বলতে থাকা স্ট্রিট লাইট থেকে আসছিল। আমি নিঃশ্বাস চেপে ভেতরে ঢুকলাম। বিছানায় পূজা শুয়েছিল, তার লম্বা চুল তার মুখের উপর ছড়িয়েছিল। সে হালকা গোলাপি রঙের একটি ড্রেস পরেছিল, যা তার নিষ্পাপ মুখটাকে আরও উজ্জ্বল করে তুলেছিল। এত ঠান্ডা সত্ত্বেও সে কম্বল নেয়নি। এটা দেখে আমি অবাক হলাম। তার মুখে এক অসাধারণ শান্তি ছিল। আমি ধীরে ধীরে তার কাছে গিয়ে জাপ করলাম। আপনারা শুনলে খুব মজা পাবেন, তাই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, আমার নাম দেব। আমি এখন ৩০ বছর বয়সী, কিন্তু এখনও আমার বিয়ে হয়নি। এর কারণ ছিল আমার ৪ বোন। আমার বাবার মৃত্যু অনেক আগেই হয়েছিল এবং তখন থেকেই আমার মা ও বোনদের সমস্ত দায়িত্ব আমার উপর এসে পড়েছিল। যখন মায়ের মৃত্যু হলো, তখন আমি পুরোপুরি একা হয়ে গেলাম। মায়ের চলে যাওয়ার পর আমি সিদ্ধান্ত নিলাম যে এবার আমি নিজের জীবন নিজের শর্তে বাঁচব। আমি বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। একদিন আমার বন্ধু আমাকে বলল, দেব, আমার মহল্লায় একটি মেয়ে থাকে যার নাম রূপা। সে খুব সুন্দরী এবং বুদ্ধিমতী। তার বাবা মা অনেক আগেই মারা গেছেন এবং সে তার ২ বছর বয়সী ছোট বোন পূজার সঙ্গে একা থাকে। রূপা খুবই দায়িত্বশীল মেয়ে এবং একজন ভালো ও সৎ ছেলের সঙ্গে বিয়ে করতে চায়। যদি তুমি চাও, আমি তার সঙ্গে তোমার কথাবার্তা চালাতে পারি। বন্ধুর কথা বিশ্বাস করে আমি রূপার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিলাম। যখন প্রথমবার রূপাকে দেখলাম, আমি তার সরলতা ও মুগ্ধ হয়ে গেলাম। সে শুধু দেখতে সুন্দর ছিল, তার স্বভাবও খুবই মিষ্টি ছিল। আমি ঠিক করলাম আমি রূপাকে বিয়ে করব। এই বিয়ে আমি আমার বোনদের না জানিয়েই করেছিলাম, কারণ আমি জানতাম তারা এই সম্পর্ক নিয়ে ঝামেলা করবে। বিয়ের পরে আমি রূপা এবং তার ছোট বোন পূজাকে আমার বাড়িতে নিয়ে এলাম। যখন আমার বোনেরা এই বিয়ের কথা জানল, তারা খুব রাগ করল এবং হাঙ্গামা শুরু করল, কিন্তু এইবার আমি তাদের কথায় কান দিলাম না। বিয়ের কয়েকদিন পর রূপা আবার চাকরিতে যোগ দিল। সে সকাল ৮টায় বাড়ি থেকে বেরিয়ে যেত এবং সন্ধ্যায় ফিরে আসতো। আমার চাকরির সময় ছিল রাতে, তাই আমি রাত ৯:০০টায় বাড়ি থেকে বের হতাম। দিনভর বাড়িতে কেবল আমি আর পূজা থাকতাম। পূজা দারুণভাবে বাড়ির দায়িত্ব সামলে নিয়েছিল। যখন আমি ঘুম থেকে উঠতাম, সে আমার জন্য জল খাবার তৈরি করত। তার এই যত্ন দেখে আমি খুব খুশি হতাম। সে কখনোই আমার সাহায্য করতে দ্বিধা করত না। পূজা ২ বছর বয়সী হলেও তার চালচলন এবং অভ্যাস অনেক পরিণত মেয়ের মতো ছিল। সে সহজেই পুরো বাড়ির দায়িত্ব সামলাত। আমি উঠলেই আমার ঘরে জল খাবার নিয়ে আসতো, আমার জামাকাপড় আর জুতোর যত্ন নিত আর আমার আশেপাশেই ঘোরাফেরা করত। প্রথমে আমি তাকে ছোট মেয়ের মতো আচরণ করতাম এবং নিজেও তার যত্ন নিতাম, কিন্তু ধীরে ধীরে সে আমাকে বুঝিয়ে দিল যে সে আর ছোট মেয়ে নয়। কখনো কখনো রূপার যাওয়ার পরে পূজা তার জামাকাপড় পরে নিত, কখনো তার শাড়ি, কখনো তার বিয়ের স্যুট। তারপর আমাকে দেখানোর জন্য আমার ঘরে চলে আসতো। তখন আমি বুঝতে পারতাম যে সে এক অত্যন্ত সুন্দর এবং তরুণী মেয়ে। ধীরে ধীরে পূজা আমার সঙ্গে বসতে শুরু করল এবং আমার সঙ্গে গল্প করতে লাগলো। এমনকি রূপার থেকেও বেশি সময় সে আমাকে দিতে লাগলো আর আমার মন আস্তে আস্তে তার দিকে টানতে শুরু করল। আমার ইচ্ছে করত হাত বাড়িয়ে তাকে ছুঁয়ে দিই। একদিন পূজার ঘর থেকে চিৎকারের আওয়াজ এলো। আমি দৌড়ে গেলাম এবং দেখলাম সে বিছানার উপর দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই সে দৌড়ে নেমে এসে কাঁদতে শুরু করল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? পূজা তখন সে জানালো যে ঘরে একটা ইঁদুর ঢুকে পড়েছে। তার কথা শুনে আমার খুব হাসি পেল, কিন্তু একই সঙ্গে পূজার আচরণ আমাকে অদ্ভুত লাগছিল। সেদিন আমার মনে হলো আমি পূজাকে সম্পূর্ণভাবে নিজের করে নিতে চাই, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই আমার মনে পড়ল রূপা আমার স্ত্রী আর আমি তাকে নিজের ইচ্ছাতেই বিয়ে করেছি। রূপা সকাল ৮:০০টায় কাজে বেরিয়ে যেত এবং বিকেল ৫টার দিকে বাড়ি ফিরত। যখন কাজ থেকে বাড়ি ফিরতাম, রূপা ততক্ষণে খেয়ে নিয়ে বিশ্রাম করত। আমরা খুব অল্প সময় একসঙ্গে কাটাতাম, তারপর সে গভীর ঘুমে ডুবে যেত। আমি চাইতাম রূপা চাকরি ছেড়ে বাড়ির দায়িত্ব নিক, কিন্তু তার বক্তব্য ছিল পূজা তার দায়িত্ব। যতদিন পূজার বিয়ে না হয়ে যায় সে কাজ চালিয়ে যাবে। পূজার ব্যাপারে সে আমার উপর নির্ভর করতে চায়নি, আর তার এই কথাটি আমার খুব ভালো লেগেছিল। তাই আমি তাকে আর চাকরি ছাড়ার কথা বলিনি। আসল কথা, তার অনুপস্থিতিতে পূজার সঙ্গে সময় কাটানো আমার ভালো
লাগতে শুরু করেছিল। পূজা স্কুলে যেত না, বাড়িতে থেকেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। এক রাতে কাজ থেকে বাড়ি ফিরলে পূজা আমার ঘরে এসে হাজির হয়। সে বলল, আপনি কি পড়াশোনায় আমার সাহায্য করবেন? আমার কিছু প্রশ্ন বুঝতে অসুবিধা হচ্ছে। তখন রাত প্রায় 1:00টা। আমি বললাম, ঠিক আছে, আমি পড়াবো, তুমি সকালে আমার কাছে এসো। কিন্তু পূজা বলল, না, আমি সারাদিন বাড়ির কাজকর্ম করি, পড়াশোনার জন্য এই সময়টাই আমার কাছে আছে। আপনি এখনই আমার সঙ্গে চলুন, এটা তো শুধু কিছু সময়ের ব্যাপার। পূজার সমস্যার কথা শুনে রূপাও বলল, আমার তো ফিজিক্স একদমই মাথায় আসতো না, আমি নিজেই ফিজিক্সে খুব দুর্বল ছিলাম, আপনি ওকে বুঝিয়ে দিন। রূপা নিজে ঘুমিয়ে পড়ল আর আমি পূজার সঙ্গে তার ঘরে গেলাম। যখন আমি তাকে পড়াতে বসালাম তখন লক্ষ্য করলাম সে খুব অদ্ভুত ভঙ্গিতে আমার সামনে বসে আছে, তার চোখ আমার মুখের দিকে স্থির ছিল। আমি একবার তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, কিন্তু সে কিছু বলল না, শুধু মুচকি হাসলো। হঠাৎ করেই সে আমার হাত ধরে বলল, আপনার হাত কতটা নরম। তার কথা শুনে আমি চমকে উঠলাম। ফিজিক্স তো একপাশে পড়ে গেল, কারণ সে এখন আমার হাত এবং আমার সৌন্দর্য নিয়ে কথা বলছিল। আমি তার দিকে তাকিয়েছিলাম। তারপর হঠাৎ করে সে একটা অদ্ভুত কথা বলল। সে বলল, আগামীকাল সকালে একটু দেরি করে কাজে যাবেন, আমি আপনার সঙ্গে একটা মুভি দেখতে চাই। কোনো মুভির কথা বলছিল, আমি জানতাম না। হঠাৎই তার মুভি দেখার শখ কেন হলো বুঝতে পারলাম না। আমি বললাম, কোনো চিন্তা নেই। পরের দিন সকালে সে যে মুভি চালালো তা দেখে আমি অবাক হয়ে গেলাম। সেটি কোনো সাধারণ মুভি ছিল না। আমি ভেবেছিলাম হয়তো কোনো কমেডি মুভি চালাবে, কিন্তু সে তো এক অদ্ভুত ইংরেজি মুভি চালিয়ে দিল। তারপর সে আমাকে বলল, আমি ইংরেজি মুভি দেখি যাতে আমার ইংরেজি শেখা হয়, ইংরেজি শিখতে আমার খুব ইচ্ছা। সে বিছানায় আমার কাছে এসে বসে পড়ল আর মুভি চলতে লাগলো। মুভিতে কিছু দৃশ্য এলো যেগুলো দেখে আমি চোখ সরিয়ে নিলাম, কিন্তু তবুও তাকে কোনো দ্বিধা বা সংকোচ অনুভব করতে দেখলাম না। সেই রাতে আমার মনে হলো পূজা আর কোনো ছোট মেয়ে নয়, বরং সে একটি তরুণী মেয়ে। তার ভেতরে নতুন ইচ্ছা ও আবেগ জন্ম নিচ্ছে। আমি মুভি মাঝপথেই বন্ধ করে দিলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম, তুমি সারাদিন কি করো? তখন সে বলল, আমি মোবাইল ফোন ব্যবহার করি, ভিডিও দেখি আর মজা করি। বাড়ির কাজ শেষ করার পর আমি এগুলোই করি। এরপর আমার মনে হলো সে মোবাইলে কি দেখে। পরের দিন সুযোগ পেয়ে আমি তার মোবাইল ফোন চেক করলাম। আমার সন্দেহ সঠিক প্রমাণিত হলো। সে মোবাইলে এমন সব ভিডিও দেখত যেগুলো ছিল অদ্ভুত। সম্ভবত এটাই কারণ ছিল যে সে তার বয়সে এর তুলনায় অনেক আগে পরিণত হয়ে উঠেছিল। তারপর প্রায় প্রতি রাতেই এমন হতে লাগলো যে পূজা আমার কাছে এসে বলতো পড়াশোনায় সাহায্য করার জন্য। আমি তার সঙ্গে তার ঘরে যেতাম, কিছুক্ষণ সে পড়াশোনা করত, তারপর হয় কোনো মুভি চালিয়ে দিত বা কোনো গেম খেলতে শুরু করত। আর মাঝরাতে আমি আমার ঘরে ফিরে আসতাম। একদিন গভীর রাতে যখন রূপা গভীর ঘুমে ছিল আমি জেগে উঠলাম। আমার মনে এক ধরনের অস্বস্তি হচ্ছিল। রূপা আমার খুব কাছেই ছিল, কিন্তু আমার মন তার প্রতি হচ্ছিল না। আমার মন তখন অন্য কোনো দিকে ঘুরেছিল। বারবার পূজার কথা মনে পড়ছিল। কিছুক্ষণ আগেই আমি পূজার ঘর থেকে ফিরে এসেছিলাম এবং এসে ঘুমিয়ে পড়েছিলাম। এমনকি স্বপ্নেও আমি পূজাকেই দেখেছিলাম। ঘুম থেকে উঠে আবার তার ঘরে যাওয়ার ইচ্ছে জাগলো। আমার মনে হচ্ছিল যদি পূজা নিজেই আমার দিকে এগিয়ে আসে তবে আমাকে তাকে গ্রহণ করা উচিত। রাতের অন্ধকারে শয়তানের প্রভাব যেন আমার উপর আরও বেশি করে পড়তে লাগলো। আমি আস্তে করে তার ঘরে পৌঁছে গেলাম। আমার ভেতরের ইচ্ছে ছিল শুধু একবার তার মুখটা দেখে ফিরে আসব। আমি দেখতে চেয়েছিলাম ঘুমের সময় পূজা কেমন দেখায়, কিন্তু তার ঘরে পৌঁছে আমি হতভম্ব হয়ে গেলাম। পূজা তখনও জেগে সেই মুভি দেখছিল। আমাকে দেখে পূজা নিজেই আমাকে তার কাছে টেনে নিল। আমি কিছু করার আগে সে নিজেই আমার সাথে মজা করতে লাগলো। অনেকক্ষণ মজা করার পর সে বলল, আজ আমি আপনাকে এমন মজা দেব যা আপনি কোনোদিন ভুলতে পারবেন না। তার কথা শুনে আমার মুখে এক হালকা হাসি ফুটে উঠল। এরপর হঠাৎ করে রূপা সেই ঘরে চলে এলো। আমি চমকে উঠে বসে পড়লাম। আমি কিছু বলার আগে পূজা কান্নার মধ্যে রূপার দিকে তাকিয়ে বলল, আপনার স্বামী আমার ঘরে এসে আমাকে শুধু এটা করতে বাধ্য করেনি, বরং আমার উপর অনেক অত্যাচারও করেছে। আমি কিছু বলার আগে রূপা আমার মুখে জোরে একটা চড় মারল এবং বলল, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম। আমি ভেবেছিলাম আপনি আমাদের মেয়েদের খেয়াল রাখবেন, কিন্তু আপনি তো আমার বোনেরই মান-সম্মান নষ্ট করে দিলেন। আমি বললাম, আমি কিছু করিনি। রূপা আমার চেয়ে তার বোনের উপর বেশি বিশ্বাস করল। এরপর রূপা আমাকে আরেকটি চড় মারল এবং বলল, আমি আপনাকে এখনই তালাক দিতে চাই। আমি আপনার সঙ্গে থাকতে পারবো না। আমি তাকে থামানোর চেষ্টা করলাম, কিন্তু সে নিজের এবং তার বোনের জিনিসপত্র গুছিয়ে বলল, আমি আমার বোনকে নিয়ে ফিরে যাচ্ছি। রূপা পূজার হাত ধরে মধ্যরাতের ঘর ছেড়ে চলে গেল। আমি তাকে ডাকতে লাগলাম, কিন্তু সে থামল না। এইভাবে 3 মাস কেটে গেল। একদিন আমি এমন একটি কথা
শুনলাম, যা শুনে আমার মাথা ঘুরে গেল। আমার সেই বন্ধু যিনি আমার আর রূপার বিয়ের ব্যবস্থা করেছিলেন, তিনি আমার কাছে এসে ক্ষমা চাইতে লাগলেন। তিনি বললেন, আমি জানতাম না পূজা তোমার সঙ্গেও এমনটা করবে। আসলে পূজা কখনোই চায়নি তার বর বোনের বিয়ে হোক মা বাবার চলে যাওয়ার পর। পূজার জন্য রূপাই সবকিছু ছিল। পূজা চায়নি রূপাকে সে কারো সঙ্গে ভাগ করুক। রূপা খুব ভালো আর সৎ মেয়ে, তার এর আগেও 3বার বিয়ের কথা এগিয়েছিল, কিন্তু প্রতিবার সেই সম্পর্ক ভেঙে যায় আর প্রত্যেকবার তার পিছনে পূজার হাত ছিল। পূজা হয় তার বোনের বিরুদ্ধে মিথ্যা কথা বলে সম্পর্ক ভেঙে দিত, অথবা নিজেই তার সম্ভাব্য দুলাভাইয়ের সঙ্গে কিছু না কিছু আপত্তিকর কাজ করত, আর এর ফলে রূপার সম্পর্ক শেষ হয়ে যেত। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন, আর সবার আগে ভিডিও পেতে আমাদের মিস পায়েল ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অল করে দিন। সবাইকে ধন্যবাদ।